আসসালামু আলাইকুম। বিটিআই দ্য ডেইলি স্টার টেলর রোম্যান্স সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরিচয় করিয়ে দিব আমাদের এনভায়রনমেন্ট ক্যাটাগরির উইনার, যিনি আসলে অনেক বেশি দিন হয় না কাজ করছেন, কিন্তু যা করছেন সেটা খুবই নিষ্ঠার সাথে করছেন। পরিবেশ নিয়ে এগিয়ে যাওয়া মানুষ আসলে খুব কম আমাদের দেশে, কিন্তু পরিবেশের যে প্রতিকূলতার মুখোমুখি আমরা প্রতিনিয়তই হচ্ছি। এই যে প্রতিনিয়ত আমরা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছি, এটা যাতে না হতে হয়, ভবিষ্যতে যাতে আমরা পরিবেশ থেকে নিজেদেরকে আসলে আরেকটু উপকার পেতে পারি, সেরকমভাবেই একটা যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করছেন আমাদের আজকের উইনার শাহ ইশরাত আজমেরী। আমি আর কথা না বলি, আজকে ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। শাহ ইশরাত আজমেরী আমাদের এবারকার উইনার অ্যাজ অ্যান এনভায়রনমেন্টালিস্ট। ভালো আছেন আপু? জি আপা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি বিটিআই দ্য ডেইলি স্টার টেলর রোম্যান্স সিজন 2 এর এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে উইনার হওয়ার জন্য, এবং আপনাকে আসলে একটা এক্সট্রা ওয়েলকাম করছি এই যে এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে কাজ করার জন্য, যেটা আসলে সচরাচর কাজই হয় কম এবং মেয়েরা কাজ করে কম, অথবা মেয়েরা কাজ করে আমরা হয়তো জানতে পারি না। তো আজকে আপনার কাছ থেকে আমরা আস্তে আস্তে জেনে নিব আসলে যে এই যে আপনার এখানে আসা, পথ চলা বা সামনে এগিয়ে যাওয়ার যে চিন্তা, এই সব কিছু আমরা জানবো। প্রথমেই আমরা জানতে চাই আপু যে একজন এনভায়রনমেন্টালিস্ট হিসেবে আপনি আসলে কি কাজ করছেন? ধন্যবাদ আপা। আমি আমার জার্নিটা শুরু হয় মেইনলি আমি যখন অনার্সে পড়ি। আমার ডিপার্টমেন্ট ছিল ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে আমি মাস্টার্স করি। এরপর আমার একটা লং গ্যাপ যায় 5 ইয়ার্সের। তো তখন আমার মনে হলো যে আমার টার্গেট ছিল যে আমি হায়ার স্টাডি করব, দেশের বাইরে চলে যাব, পিএইচডি করব, কিন্তু সেটা সম্ভব হয় না, পরিবার, সংসার, সন্তান। তো তারপরে আমি বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএস করি। তো এমএস করার পরে আবার আমি এমফিল করি। নেক্সট যেটা আমার স্টেজ সেটা হচ্ছে পিএইচডি। তো তার মাঝখানে আমাকে অনেকেই বলল যে আমি আর কত স্টাডি করব, এখন কেন আমি ফিল্ডে যাব না। তো এমফিল করতে গিয়ে আমি দেখলাম, কারণ আমার হিউম্যান অ্যান্ড নেচার রিলেটেড আমার স্টাডি ছিল, ওয়েটল্যান্ড রিলেটেড। তো সেখানে গিয়ে আমি দেখলাম, যেহেতু আমি হাওর অঞ্চলে কাজ করতাম, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক, তো ওখানে আমি শিশুদেরকে দেখলাম ওরা পরিবেশের সাথে কত সান্নিধ্যে থাকে, কিন্তু তারাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু তারা জানে না কিভাবে সার্ভাইভ করতে হবে বা ভালো একটা জীবন যাপন করতে হবে। তো তখন থেকে আমার মনে হলো যে এখানে আমাকে কাজ করতে হবে। তো শুরুটা আমার সেই হাওর কেন্দ্রিক শিশুদেরকে নিয়ে তাদের সচেতনতার পাশাপাশি শিক্ষার যে ব্যবস্থাটা, পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি করার, শুধু শিশু নয়, শিশুদের যে পরিবার রয়েছে, পরিবারে তাদের মা রয়েছে, তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই বন্যার কারণে। তো সেগুলি নিয়ে আমি তখন শুরু করি। আমার চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় 2018 সালে, এবং তখন আমার যেহেতু এমফিল চলছিল, তখন আমার এমফিলের জন্য কিছুটা গ্যাপ দিতে হয়েছে, কিন্তু আমি সবসময় ভাবতাম, আর আমাকে মনে হয় আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আমাকে অনেক হেল্প করেছে, আমাকে সাপোর্ট করেছে এটা কন্টিনিউ করতে। তো এই যে আপনি হাওর অঞ্চলে কাজ করছেন, আর আমি যেটা জেনেছি আপনার এতে যে আপনার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে, এটা হচ্ছে যে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন, যেটা চেয়ারম্যান হিসেবে আপনি কাজ করছেন। এখানেও তো আসলে শিশুদেরকে নিয়ে কাজ করেন, শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়তে হয় এরকম কাজই করছেন না? চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন কাজটা কি করে? মেইনলি তো এটা শিশুদের জন্যই করা, কিন্তু এর পাশাপাশি আমার প্রথম কাজটা ছিল হাওরকে কেন্দ্র করে। তো সেটা যখন সময়ের সাথে সাথে আরও ডেভেলপ করে, তখন আমি চিন্তা করলাম এটা আমি উপকূলীয় অঞ্চলে শুরু করি। মানে বাংলাদেশের যতগুলো ঝুঁকিপূর্ণ দুর্যোগপ্রবণ এলাকা রয়েছে সেখানে আমি কাজ করি। সাতক্ষীরায় আমাদের একটা স্কুল আছে CWF পাঠশালা নামে, ঠিক তেমন করে আমরা ঢাকাতে, যেটা নিম্ন স্কুলগুলোর কাজ কি রেগুলার শিক্ষা কার্যক্রম নাকি এর পাশাপাশি অন্য কিছু আছে? এই শিক্ষা কার্যক্রম আছে, এর পাশাপাশি তারা খেলাধুলার মাধ্যমে পরিবেশ বিষয়ক সচেতনতার কথা জানতে পারে, যেমন তারা গাছ লাগায়, তারা অনেক বেশি গাছ লাগায়। আমাদের যেটা দরকার আমরা গাছ কেটে ফেলছি, কিন্তু শিশুদের জানানোর মতো আমরা প্রয়োজন মনে করছি না।
তো আর শিশুরাই সবচেয়ে বেশি সুন্দর, শিশুরাই নির্মল। আমার মনে হয় আমরা বড়দের থেকে ছোটদের কাছে যদি আমরা কিছু বলি, তারা খুব ইজিলি সেটা জানতে পারে। তো আমরা একদিনে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, সমাজ পরিবেশ। তো আমার এই জন্য মনে হলো যে আমি একদম কোর লেভেল থেকে কাজ করব। শিশুদেরকে আমরা যেভাবেই গড়ে তুলবো তারা সেভাবেই গড়ে উঠবে। তো সেই জন্য আমি ভাবলাম যে বড়দেরকে না বলে আমরা ছোটদেরকে শিখাই। তাদের এই শিক্ষাদানটা আমরা স্কুলে খেলার মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে আমরা সেগুলা করে থাকি। তারা আমাদের থেকে অনেক বেশি জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন কোনো শিশুদেরকে এই ধরনের বিষয়ক কর্মকাণ্ড বা কর্মশালা পরিচালনা করি, তখন তারা খুব উৎসাহের সাথে কাজগুলো করে, যেটা বড়দের মধ্যে আমরা দেখতে পাই না। তো এইভাবে ঠিক সাতক্ষীরায় আছে আমাদের CWF পাঠশালা কার্যক্রম। আবার অন্যদিকে আমরা যদি নগরের কথা চিন্তা করি, আমাদের সিটি লাইফের কথা চিন্তা করি, এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা হাজারীবাগ এলাকায়, যেখানে নিম্ন আয়ের মানুষরা বসবাস করেন, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, সেখানে আমাদের আরেকটি স্কুল আছে। যারা বিভিন্ন কারণে মাইগ্রেন্ট হয়ে এই বন্যা, ঘূর্ণিঝড়ের কারণে, নদী ভাঙনের কারণে ঢাকায় এসে বস্তি এলাকায় থাকে, তাদের সন্তানদেরকে নিয়ে আমাদের স্কুল কার্যক্রম রয়েছে। এখানে আমরা একই রকম কার্যক্রম পরিচালনা করছি। এইভাবে যাচ্ছে। আর তার পাশাপাশি আমাদের যারা সুবিধাপ্রাপ্ত যারা শিশু রয়েছে, তাদেরকেও আমরা ছাড় দিচ্ছি না। তারা কিন্তু ক্লিন আপ ড্রাইভসের সাথে যুক্ত। প্রত্যেকটা স্কুলের বাচ্চারা বিভিন্ন ইভেন্টে তারা শহর পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে যুক্ত আছে। আর এখানেও আমি দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে, তারা যখন মানে কেউ কখনো বাসায় এক গ্লাস পানি ঢেলে খায় না বা মায়ের সাথে থাকে, সেখানে তারা লেক ক্লিন করছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে। আর যদিও বলি যে না তুমি, তারা র্যালি করে, তারা পোস্টার বানাচ্ছে, ফেস্টুন বানাচ্ছে, মানে নিজেদের অধিকার নিয়ে তারা জাগ্রত হচ্ছে। এখান থেকে তাদের মধ্যে একটা লিডারশিপ ক্রিয়েট হচ্ছে। তো আমার মনে হয় পরিবেশ নিয়ে যেহেতু আমরা তেমন কিছু নেই, আমার মনে হয় প্রতিটি ঘরেই যেন প্রতিটা শিশু এনভায়রনমেন্টালিস্ট না হোক, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে উঠুক, নেচারের প্রতি একটা ভয়েস হয়ে উঠুক, অবশ্যই। তো আমাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে সেভ আওয়ার নেচার, সেভ আওয়ার ফিউচার। তো আমি মনে করি আমাদের নেচারকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে ফিউচার জেনারেশন, তারা অনেক বেশি পাওয়ারফুল আমাদের চেয়ে। তাই আমি তাদের সাথে আছি। ভালো লাগে যে কোনো একাডেমিতে যেটা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আমার মনে কোর লেভেলে গিয়ে কোনো কমিউনিটিতে গিয়ে কাজ করার আনন্দটা অন্যরকম। থ্যাংক ইউ আপু। এই যে আপনি বললেন, আমরা আপনার ইয়েতে যেটা বুঝলাম যে আপনি কোর কাজটা হচ্ছে আপনি বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে করছেন। তো এই যে শিশুদের জন্য করাটা ডেফিনেটলি এটা অনেক বেশি মানে কি বলবো যে মানে বড় একটা ইম্প্যাক্ট আছে, লং টার্ম একটা ইম্প্যাক্ট আছে। বাট আপনার কি মনে হয় না যে এই বাচ্চাদের সাথে সাথে বাচ্চার যে ফ্যামিলিতে যারা আছেন তাদেরকেও সচেতন করা দরকার? এই যে একটা সময় কি ছিল যে মানে ধর আপনি বলছেন যে আন্ডার প্রিভিলেজ, শুধু আন্ডার প্রিভিলেজ না, একদম প্রিভিলেজ বাচ্চারাও কিন্তু যে আমাদেরকে শেখানো হতো যে যেই রুম থেকে বের হবা লাইটটা অফ করবা, সো সেফ ইলেকট্রিসিটি না। তারপর কি হবে যে যখন আমরা টুথব্রাশ করছি তখন যাতে আমরা বেসিনে কলটা ছেড়ে না রাখি, রাইট? এই শিক্ষাটা কিন্তু আপনি আমি ছোটবেলায় পেয়েছি কিন্তু না। তো এখান থেকে কিন্তু শেখা হয়েছে যে না পানি অপচয় করা যাবে না, তারপরে ইলেকট্রিসিটি অপচয় করা যাবে না, তারপরে একটা ডাস্টবিনেই ফেলতে হবে। মানে আমি আমাদের যে ফ্যামিলি থেকে শিখে এসেছি, এই শিক্ষাটা হয়তো বা এই আন্ডার প্রিভিলেজ বাচ্চাটা তার বাসাতে হয়তো অনেক সময় পায় না। তো এই বিষয়ে কি আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? হ্যাঁ, এখানেও আমাদের ইনিশিয়েটিভ আছে। আমরা মায়েদের জন্য কার্যক্রম রেখেছি, মায়েদেরকেও এই সচেতনামূলক কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করেছি। আমাদের কিছু ক্যাটাগরির মধ্যে আমরা ভাগ করে নিয়েছি, যেমন 3টা ক্যাটাগরি আছে আমাদের, চিলড্রেন, উইমেন অ্যান্ড ইউথ। আচ্ছা, 3টা ক্যাটাগরিতে কাজ করছি, যেহেতু মায়েদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ একটা পরিবারের যদি বলি সবকিছু নিজের জন্য যেমন প্রয়োজন তেমনি তার ফ্যামিলি মেম্বারদের জন্য অবশ্যই তার শিক্ষাটা অনেক বেশি জরুরি। তো আমরা সেখানে চিলড্রেন, উইমেন অ্যান্ড ইউথদের নিয়ে কাজ করছি। ইউথরাও আছে আমাদের সাথে, উইমেনরাও আছে আমাদের সাথে। তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের পরিবেশ বিষয়ক সচেতনতা, এছাড়াও আরও অনেক ধরনের কার্যক্রম রয়েছে, যেমন এই যে আমরা ইলেকট্রিসিটি, ওয়াটার, সব কিছুই আমাদের সম্পদ।
তো আমরা সেখানে কিভাবে সেটাকে সেভ করব এগুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেস রিলেটেড কাজ হয়। পাশাপাশি তারা কিভাবে ভূমিকা রাখবে একটি দেশের বা একটি পরিবেশের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তো সেক্ষেত্রে আমাদের ওই সচেতনতা তৈরি তার করা, মধ্যে একটা লিডারশিপ গ্রো করা। হ্যাঁ আমরা ইউথ অ্যাক্টিভিস্ট ক্রিয়েট নিয়ে কাজ করি, ডেলিগেটস নিয়ে কাজ করি। আমার মনে হয় প্রতিটি ঘরে যেমন সচেতনতা প্রয়োজন তেমন একটি করে ভয়েস তৈরি করা প্রয়োজন। তো আমরা সেই কার্যক্রম চালু রেখেছি। আপনি চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের মাধ্যমে তো শুধু কি আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের না, আমরা প্রিভিলেজড বাচ্চাদের দিয়ে যেমন তারা স্কুলগুলো রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে গভর্নমেন্ট স্কুল, তো সেখানে আমরা ক্লিন আপ ড্রাইভসের কাজগুলো করি বা অ্যাওয়ারনেস, সেখানেও কিন্তু সেম কাজগুলো করি। কি এই ইনিশিয়েটিভ নিয়েছেন আপু যে এই যে প্রিভিলেজ আর আন্ডার প্রিভিলেজ এদেরকে একসাথে করে কাজ করা, কম্বাইন্ডলি কাজ করা হয়েছে আমাদের। যে ওদের যদি একটা হচ্ছে ইনক্লুশন আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে আন্ডার প্রিভিলেজ বাচ্চাটাকে ইনক্লুড করতে হবে আর প্রিভিলেজ বাচ্চাটাকে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে হবে যে দে উইল অ্যাকসেপ্ট দেম। এটা না হলে না আমরা যত ইনিশিয়েটিভই নেই না কেন কোনোটাই ফলপ্রসূ হবে না। এই ব্যাপারে একটু যদি আপনি। এই ব্যাপারে আমরা আমাদের রিসেন্টলি আমাদের অগাস্ট মাসে একটি কনফারেন্স হয়ে গেল। তো সেখানে আমাদের সব ধরনের ইউথ ছিল, চিলড্রেন ছিল, সেটা প্রিভিলেজড অ্যান্ড আন্ডার প্রিভিলেজড যারা আছে কম্বাইনলি তাদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম হলো, কিছু টেকনিক্যাল সেশন ছিল, ডে লং ওয়ার্কশপগুলি যেরকম হয়। তো সবাই খুবই উৎসাহের সাথে মানে একটা আনন্দপূর্ণ একটা মুহূর্তের মধ্য দিয়ে আমাদের সেই কনফারেন্সটা গেল। তো সেখানে আমাদের কিছু সায়েন্স ফেয়ারও ছিল, কিছু ইনিশিয়েটিভ ছিল। এখানে কোনো আসলে যারা কাজ করে ফিল্ডে, যেসব ছেলেমেয়েরা কাজ করে তাদের মধ্যে কোনো মানে ডিফারেন্স নেই, আর তারা আরও এক্সাইটেড। তারা এটা আমাদের প্রথম ইনিশিয়েটিভ ছিল, কম্বাইন্ডলি একটা কনফারেন্স ক্রিয়েট করা যেন তারা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সেখানে কিন্তু ধনী গরিবের কোনো বৈষম্য নেই, তো আমরা সেই বৈষম্যটা দেখতে চাই না। আর পরিবেশ নেচার কোনো আসলে বৈষম্য পছন্দ করে না, সেখানে আমরা সবাই সমান। তো সেই জন্য আমাদের কার্যক্রম এই বছর থেকে শুরু হয়েছে। প্রতি বছরই আমরা একটি অ্যানুয়াল কনফারেন্সের ব্যবস্থা রেখেছি। ইনশাল্লাহ আগামী বছর আরও অনেক বড় পরিসরে আমরা সেটি করব। আপনি এনভায়রনমেন্টে আসলে কিভাবে কাজ করছেন এডুকেশনের মাধ্যমে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, এবং প্র্যাকটিক্যালি হয়তো বা তারা গাছ লাগাচ্ছে যাতে করে পরিবেশের উন্নতি হচ্ছে। এই যে কাজটা আজকে যে পর্যায়ে আছে, এটা তো আর আজকের পর্যায়ে সবসময় ছিল না। শুরুটা কি করে হয়েছিল? শুরুটা অবশ্যই কঠিন ছিল, যেহেতু আমি একজন নারী, এটা বলতেই হয়। অনেক বাধা, অনেক কিছু, অনেক স্ট্রাগল ছিল। এটা তো চ্যালেঞ্জের গল্প একদম শুরু। সে মানে পরিবেশ, সে আপনি আমাকে যদি বলেন, আমার মার্কেটিং প্রফেশনাল, আমার হয়তো ছোটবেলা থেকে বা একটা পর্যায়ে গিয়ে আমার এইমটাই ছিল লাইফে যে আই উইল বি আ মার্কেটিয়ার। সো এই যে শুরুটা, আপনি পরিবেশবিদ হবেন এই স্বপ্নটা কখন থেকে দেখতে শুরু করলেন? এটা আমি যখন অনার্সে পড়ি তখন থেকে তো ছিলই, আমার সাবজেক্টটা ইম্পর্টেন্ট ছিল। তার আগে যদি বলতে হয়, ছোটবেলায় ওই যে একটু নেচার লাভার ছিলাম। আমার চার দেয়াল আসলে ভালো লাগে না, সবসময় একটু নেচারে কানেক্টেড হতে ভালো লাগে। তো কিন্তু তখন তো জানতাম না যে এনভায়রনমেন্ট নিয়ে স্টাডি হয়। আমরা নর্মালি সবাই যেটা জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, যেটা বাবা মা বলতো ছোটবেলায়। আর একটু বড় হলাম, যেহেতু মেয়ে, তো বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু আমার বাবা চাইতেন আমি বিসিএস জয়েন করি বা এরকম কিছু। কিন্তু আমি যখন অনার্স মাস্টার্স আমার শেষের দিকে, আমাদের সাথে সবাই, আমার ব্যাচমেট, আমার ফ্রেন্ডরা সবাই বিসিএস দিচ্ছে, কিন্তু আমার কেন জানি আমার আর মনে হচ্ছিল যে আমি তো এখানে না, আমার সেক্টর হচ্ছে ডিফারেন্ট। আমি একটু 9 to 5 জব পছন্দ করি না। আমার মনে হয় যে আমাকে ইনোভেটিভ কিছু করতে হবে। 10 জন যা করে, আমি একটু মনে হতো যে আমি একা কিছু করব। হ্যাঁ, ফ্রিডম, আমি আমার মতো করে কাজ করব। গভর্নমেন্ট জব আমার পছন্দ ছিল না। এটা নিয়ে আমার বাবার সাথে একটু, যেহেতু আমি বড় মেয়ে ছিলাম, আমার প্রতি এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। তো আমার তখন মনে হলো যে আমি তো সবই করেছি, অনার্স মাস্টার্স, বাবার ইচ্ছা মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমার তখন ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডি করব, আমি পিএইচডি করব, সেটা দেশের বাইরে। মেইনলি এটাই ছিল, এনভায়রনমেন্টালিস্ট হব, পিএইচডি করব, দেশের বাইরে থেকে আমি কিছু একটা ডিগ্রি নিয়ে এসে দেশে কাজ করব। আনফর্চুনেটলি যেটা হয় আমাদের, যে বিয়ের পর আমাদের অনেক ড্রিমস, অনেক অ্যাম্বিশন
বাদ দিতে হয়, স্কিপ করতে হয়, কিন্তু তারপরে আমি হাল ছাড়িনি। আমার মনে হলো যে এখনও তো সময় শেষ হয়ে যায়নি, আমাকে স্টাডি করতে হবে। আমি সবসময় অল্টারনেটিভ ওয়ে খুঁজতাম। যদি আমি দেশের বাইরে যেতে না পারি তো কি হয়েছে, আমি দেশেই আমি স্টাডিটা কমপ্লিট করব। দেন আমি মনে হয় 2016-এ এনভায়রনমেন্টাল সায়েন্সে আবার এমএস স্টার্ট করি। তো বেসিক্যালি আমার অনার্স থেকেই টার্গেট ছিল যে আমি এনভায়রনমেন্ট নিয়ে হায়ার স্টাডি করব আর এই সেক্টরেই কাজ করব। ওকে আপু, আমরা শুনছিলাম যে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন আপনার একটা অর্গানাইজেশন, না? এই যে অর্গানাইজেশন, এটার শুরুটা কিভাবে হলো? এটার শুরু মেইনলি হচ্ছে আমার বাবা 2015-তে তিনি মারা যান। তো আমার বাবাকে আমি দেখতাম, কারণ আমি যেহেতু বড় মেয়ে ছিলাম, আমার বড় কোনো ভাই বোনকে পাইনি, তো আমার রোল মডেল ছিলেন আমার বাবা। তো আমি ওনাকে যাই দেখতাম তাই করার চেষ্টা করতাম। তো ছোট থেকেই দেখা উনি শিশুদের প্রতি অনেক ধরনের কাজ, যেমন উনি কলেজ করে গেছেন, স্কুল করে গেছেন। তো এই যে দেখা, আমার মনে হতো এটাই মনে হয় আমাদের সোল পারপাস। আমরা প্রতিটি মানুষ বেঁচে আছি, কিছু করে যাব, কিছু দিয়ে যাব আমাদের সোসাইটি, আমাদের ওয়ার্ল্ডকে কিছু দেওয়ার আছে। তো এই যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি থেকে আমার মনে হলো যে আমার বাবার ইনকমপ্লিট কাজটাকে আমাকে কন্টিনিউ করে যেতে হবে। তো তখন থেকে আমার মনে হলো যে 2015-এ এটা চিন্তা করা। তো এর পাশাপাশি আমি তো 2016-এ আবার এমএস করি। তো তখন আমি রাইট আপে চলে আসি এনভায়রনমেন্ট রিলেটেড। 2018-এ আমার চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন স্টার্ট করা। আমি চেয়ারম্যান হিসেবে এখানে কাজ শুরু করি। লেখালেখিটা কিভাবে এখানে সাহায্য করলো? লেখালেখিটা আমাকে অ্যাওয়ারনেস রিলেটেড কাজ করতে অনেক সাহায্য করেছে। যেমন গবেষণাপত্রগুলি আমরা জার্নালে দেখি, আর্টিকেল হিসেবে চলে যায়, সেটা শুধু আমরা কিছু একটা পার্টিকুলার যারা একটা বাইন্ডিংসের মধ্যে থাকে, একটা লিমিটেশন, সিলেক্টিভ পারসন ওটা দেখতে পায়, পড়তে পায়, কিন্তু আম জনতা সেটা পড়তে পারে না। নিউজ পেপারে সেটা তখন হয় না। তো আমি যখন এমএস করি তখন থেকে আমার এরকম বলা হলো যে আমি যেহেতু আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ছিলাম, তো অনেকেই আমাকে দেখে বললো যে আমি পারি এই কাজটা করতে। তো আমাদের এনভায়রনমেন্ট সেক্টরে অনেক ক্রিটিক্যাল টার্মস আছে যা অনেকেই জানেন না, তো আমরাও পড়ি। তো তখন আমার যখন একটা সুযোগ আসলো লেখার, তখন আমি চিন্তা করলাম যে আমি অ্যাওয়ারনেস নিয়ে লিখব, যে আমি যা শিখছি এটার মানে কি। শুধু ডেস্ক জব বা কোনো ইউনিভার্সিটিতে জয়েন করব, কিছু স্টুডেন্টকে আমি শিখাবো। তো আমি চাচ্ছিলাম যে আমি কমিউনিটিকে সার্ভ করতে চাচ্ছিলাম, তাদের অ্যাওয়ার করতে চাচ্ছিলাম যে কঠিন জিনিসটাকে তো নিউজ পেপারে আমরা সহজভাবে প্রেজেন্ট করতে পারি। তখন থেকে আমার লেখা শুরু। প্রথমে তো আমি ডেইলি অবজারভারে লিখতাম। আসলে ইংলিশটা আমাদের জন্য খুব রুট লেভেলে আমরা কানেক্ট করতে পারি না, কিন্তু যখন আমি এটা বাংলা কোনো পত্রিকায় আমি যখন লেখা শুরু করলাম, আমি এটার ইম্প্যাক্ট আমি মানে রাতারাতি দেখলাম যে 1000 গুণ বেড়ে গেল। রিচ তো অনেক বেশি, কারণ ইংলিশটাকে অনেকেই স্পেসিফিক ধরতে পারে না যেটা বাংলাকে ধরতে পারে। তো আমার সবসময় ইচ্ছা ছিল আমি একেবারে কোর লেভেলে, রুট লেভেলে গিয়ে কাজ করব, যারা জানে না সহজ ভাষায় সাবলীলভাবে যেন আমি তাদেরকে বিষয়গুলো জানাতে পারি। এই যে আপনি কাজ করছেন, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন শুরু করলেন এবং পাশাপাশি আপনি একদম রুট লেভেলে বাচ্চাদের এডুকেশন দিচ্ছেন বা অন্য কোনো ইনিশিয়েটিভ গাছ লাগানো কাজ করছেন, এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বড় মানে ছোট বড় অনেক চ্যালেঞ্জেরই তো মুখোমুখি হয়েছেন, এরকম দুই একটা চ্যালেঞ্জের কথা কি বলবেন? জি, আমি মনে হয় প্রতিদিনই চ্যালেঞ্জ ফেস করি। আমি যখন কাজ শুরু করি তখন হয় না যে এক্সপিরিয়েন্সটা আমার কম ছিল, এক্সপিরিয়েন্স কম কিন্তু আমার ডেজিগনেশনটা অনেক হাই ছিল। তখন আমাকে আমাদের ইউনিভার্সিটির একজন আমার শ্রদ্ধেয় স্যার তখন বলেছিলেন, আমাকে খুবই স্নেহ করতেন। তো আমার বাবা মারা যাওয়ার পর আমি স্যারের গাইডেন্সেই অনেকটা পথ চলা। তো আমি প্রথম আমার স্যারকে বললাম, স্যার খুব খুশি হলেন। তারপর বলল যে এত ছোট মেয়ে চেয়ারম্যান হবে। তো আমার তখন মনে হলো যে স্যার কেন নয়, কারণ আমি ধরে রাখতে পারবো, আমি কাজ করতে পারবো, কারণ এটা আমার ব্রেইন চাইল্ড, আমি যতটুকু এখানে সময় দিব আর কেউ ততটুকু দিবে না। তো এমনিতে একটু নলেজ ছিল যে অর্গানাইজেশনগুলো কেমন হয়, কিন্তু আমার তো শুরু করতে হবে। এখানে বয়স বা আমি নারী না পুরুষ সেটা ফ্যাক্ট না, আমি সবসময় ভাবি যে আমার কাজটা খুব ইম্পর্ট্যান্ট। তো চ্যালেঞ্জ শুরুতে একটা ছিল, তখন আমি এটার মেইনলি
থাকবো কিনা এটা নিয়েও একটা কিছু কমপ্লিকেশনস আমি ফেস করেছি। তারপর যখন আমি আস্তে আস্তে কাজ করা শুরু করলাম, যখন এটা কাজের পরিধি বাড়া শুরু করলো, তখন আমাকে অনেকেই বললো ও তো ছোট, এত তাড়াতাড়ি এত কিছু পারে কি করে। মানে আমাদের আসলে ধৈর্য শক্তিটা অনেক বেশি ছিল বলেই হয়তো তাড়াতাড়ি চলে আসছে। তো এটা ফেস করি, এটা আমি এখনও ফেস করি, কালকের দিন পর্যন্ত ফেস করেছি, হয়তো আজকেও করব, আগামীতেও করব, কিন্তু আমি জানি যে আমাকে কাজ করে যেতে হবে, হাল ছাড়া যাবে না। হ্যাঁ, আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডেড একজন মানুষ, তো এটাই মনে হয় আমার বড় স্ট্রেংথ পাওয়ার। তো আমি চাই, চেঞ্জ চাই, সমাজের আমাদের পরিবেশের একটা পরিবর্তন চাই, আমাদের নেক্সট জেনারেশন অনেক ভালো কিছু নিয়ে যেন বড় হতে পারে। হয়তো আমি একা, কিন্তু একটা সময় আমার পাশে অনেকেই থাকবে। একটা শিশু কেন, আমি চাই হাজার হাজার শিশু, আমাদের যেমন ৩,০০০ শিশুদের সাথে আমরা কাজ করছি, একটা সময় আরো অনেক ৩ লক্ষ ছাড়িয়ে যাবে, ওয়ার্ল্ড ওয়াইড যেন কাজ করতে পারি, এটাই আমার বড় চ্যালেঞ্জ এখন। আপু, এই যে কাজ করা বা শুরু বা আজকের এই পর্যায়ে, আজকের ইশরাত হওয়া, এর পেছনে ইন্সপিরেশনাল তো নিশ্চয়ই বেশ কিছু মানুষ আছেন। সবচেয়ে বড় ইন্সপিরেশনাল যে মানুষগুলা, এদের নাম একটু জানতে চাই। প্রথমত আমি বলবো আমার বাবা বেঁচে নেই, তবে আমার বাবা সবসময় বলতেন ভালো কিছু করতে হবে। আমার বাবা প্রথম ইন্সপিরেশন। তারপর আমি বলবো আমার মা একটা সাপোর্ট ছিল। আমার মা যেমন বলতেন এডুকেশন মাস্ট, কখনোই থেমে থাকা যাবে না। ব্রাউন প্যারেন্টসরা মনে তাই বলে। হ্যাঁ, তো আর বাবা মার কথা ছিল যে আইডেন্টিটি ইম্পর্ট্যান্ট। তো বাবা মার পরে বলবো আমার 2 কন্যা, ওরা আমার মনে হয় যে তারা এখন আমার গার্ডিয়ান। ওরা চায়, ওরা আমাকে সবসময় বলে, যেমন আমি প্রবলেম ফেস করি যখন কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স থাকে বা ঢাকার বাইরে কোনো কনফারেন্স থাকে, আমার তখন যেতে ইচ্ছা করে না, আমি স্কিপ করে যাই, কিন্তু আমার মেয়েরা বলে যে তুমি যাও, আমরা পারবো, এটা তোমার করতে হবে। তো আমার মনে হয় এই 4 জন মানুষ, আমার হাজব্যান্ড, তারপর আমার যে টিম আছে, আমার এক্সপার্ট টিম, রিসার্চ টিম, ওরা আমাকে একটা সাপোর্ট দেয়। এই তো ওরা আছে বলেই মনে হয় আমি এখনো ভরসা পাচ্ছি, সামনে গিয়ে যাব। জি অবশ্যই। তো আজকের যে কার্যক্রম বা পদক্ষেপ, এই ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে এটাকে অনেক বড় করার ইচ্ছা। এখন যেমন কিছু আমরা এরিয়া বেসিস কাজ করছি, যেমন কোস্টাল এরিয়া, ওয়েটল্যান্ড এরিয়া, আরবান এরিয়াস। ফিউচারে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার ইচ্ছা আছে, বাংলাদেশে তো অবশ্যই। তার পাশাপাশি আমি একটা চেঞ্জ দেখতে চাই। আফটার 5 ইয়ার্স যেন আমি কিছু শিশুরা যেন বলতে পারে যে আমরা কিছু শিখেছি, এটাই আমার মেইন উদ্দেশ্য। একটা ইমপ্যাক্ট রেখে যেতে চাই, একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। মানে শুধু শেখা না, এই শিক্ষাটা যাতে মানে তারা আসলে কাজে লাগাতে পারে। প্লাস হচ্ছে যে এই যে পরিবেশগত যে চেঞ্জ আমরা প্রতিনিয়ত আমরা ফেস করছি, সবচেয়ে বেশি ফেস আসলে আমরাই করছি, রাইট? তো এই যে ফেস করাটা যাতে খুব শক্তভাবে মোকাবেলা করা যায়, এই শিক্ষাটুকু কিন্তু আসলে শুধু শিশুরা না, আমরা সবাই সবার জন্য মানে দিতে যেতে পারি, রাইট? এটা তো শুনলাম আপনার গল্প, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন মানে আরেকবার কংগ্রাচুলেশনের মাধ্যমে জানতে চাইবো যে আপনার অনুভূতিটা কেমন, যেহেতু আপনি ইউ বিকাম দ্য উইনার অফ বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2 এর এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে। আপনার অনুভূতিটা জানতে চাইবো, এবং আমরা চাইবো যে এই প্ল্যাটফর্ম থেকে আগামীর যে নারীরা আছেন, যারা আসলে আমরা চাই একদিন এই প্ল্যাটফর্মে আসুক, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে তুলে ধরুক, নিজেকে তুলে ধরার প্রয়াসটুকু পাক, এই বিষয়ে কিছু শুনতে চাইব। প্রথমেই ধন্যবাদ আপা, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন ইনিশিয়েটিভকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা তাদের পরিচয়কে বহন করার মতো একটি সুষ্ঠু বা কি বলবো যে ক্যারিয়ারকে যেন মানে ফোকাস করা যায় এরকম একটা প্ল্যাটফর্ম। আর যেহেতু পরিবেশ নিয়ে কাজ করার অনেকেই আছে, অনেকে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন ভয় না পায়, তারা এরকম সাহস নিয়ে যেন এগিয়ে আসে। আর সৎ সাহস এবং ইচ্ছা যদি থাকে, প্রতিটি নারী পারবে তার একটি আইডেন্টিটি ক্রিয়েট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজ এই পর্যন্তই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আমরা আজকে শুনলাম বিটিআই দ্য ডেইলি সাস টেলর রোম্যান্স সিজন 2 এর এনভায়রনমেন্ট ক্যাটাগরির উইনার শাহ ইশরাত আজমেরির গল্প। আগামীতে আবার দেখা হবে, আবার অন্য কোনো উইনারের গল্প শুনবো, এবং এই সবই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়া সংগ্রামী নারীদের গল্প। সাথেই থাকবেন। আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।